নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি রাকেশ। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। চূড়ান্ত তালিকার আগে বড় গড়মিল, এক ব্যক্তির ৮ সন্তান, বয়সের ফারাক ১ বছর অথবা ৬ মাস। এসআইআরের নথি দেখে চক্ষু চড়কগাছ কমিশনের। হুমায়ুন ইস্যুর মাঝেই বাবরি মসজিদে ১,১১,০০০ টাকার চেক তুলে দিলেন ব্লক তৃণমূল সভাপতি। ধর্ম রাজনীতি ঘিরে নূতন করে উত্তাপ। লালকেল্লা চাঁদনি চকের কাছে লস্করের বিস্ফোরণের ছক, নিশানায় মন্দিরও, দিল্লিতে হাই অ্যালার্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার মর্যাদা রক্ষায় মুখ্যমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার, সব ভাষার প্রতি সমান সম্মানের বার্তা। নির্বাচনী দিন ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, ২ দফায় আসছে ৪৮০ কোম্পানি। হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দুপুরে বৈঠক, থাকবেন সিইও, মুখ্য সচিব, ডিজিপিও। এসআইআরের জট কি কাটবে? বাড়ির দেওয়ালে বল লাগায় শিশুদের লক্ষ্য করে একের পর এক গুলি শিক্ষকের, গ্রেপ্তার এক, আহত এক শিশু, হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় আমিষ বন্ধ, বিজেপি নেতার ভাইরাল ভিডিওতে উত্তাল রাজ্য রাজনীতি, পাল্টা আক্রমণে তৃণমূল। পারিবারিক অশান্তির ভয়াবহ পরিণতি, আসানসোলে মাকে গুলি করে বাড়িতে আগুন, পরে আত্মঘাতী যুবক। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে বাংলার জন্য বিশেষ কমিটি গঠন স্বরাষ্ট্র মন্ত্রকের। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক গাড়ির সংঘর্ষ, গুজরাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৭। বাবরের নামে কোনো ধর্মীয় স্থাপত্য তৈরি করা বন্ধ হোক, হুমায়ুন কবিরের প্রসঙ্গ টেনে আর্জি শুনলই না সুপ্রিম কোর্ট। নাবালকদের উপর নির্মম হামলার নেপথ্যে বিজেপি নেতা, আইন ভেঙে নিজস্ব শাসন চালানোর অভিযোগ উত্তপ্ত উত্তর দিনাজপুর। জুতো খুলুন, হাওয়ায় চটি পড়ুন, জালিয়াতি রুখতে এবার পরীক্ষা কেন্দ্রে এসএসসির চটি বিপ্লব। আজই অভিষেকের হাত ধরে তৃণমূলের প্রতিকূল, দাবি শুভেন্দুর। কি বলছেন বিক্ষুব্ধ সিপিআইএম নেতা? টুকলিতে বাধা, স্যারের কলার ধরে একের পর এক ঘুষি ডাক্তারি পড়ুয়ার, প্রকাশ্যে ভিডিও। ভারতীয়দের জন্য ফের ভিসা দেবে বাংলাদেশ, মাত্র ৩ দিন দায়িত্ব নিয়ে বড় ঘোষণা তারেকের। ভূমিহীন চাষি ও ক্ষেতমজুরদের জন্য এবার কৃষক বন্ধু, বড় ঘোষণা রাজ্য সরকারের। ২১ ও ২২ ফেব্রুয়ারিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, সময়েও ব্যাপক বদল, রইল তালিকা। বকেয়া ডিএর ২৫% মেটাচ্ছে না রাজ্য, সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলার দায়ের। শীত বিদায়ে হাজির নিম্নচাপ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। আজকের আবহাওয়া। যুবসাথী ক্যাম্পে বিজেপি কর্মীরাও, সবার নেওয়া উচিত, বিজেপি কি ট্যাক্স দেয় না, পাল্টা সওয়াল সুকান্তর। বনগাঁ থানায় মিমির বিরুদ্ধে অভিযোগ তনয় শাস্ত্রীর, জলসা বিতর্কে আরও জলঘোলা। বিয়ের পর থেকেই শারীরিক সম্পর্ক নেই বললেন স্ত্রী, মানলেন স্বামীও, শুনে ডিভোর্সের সম্মতি দিল আদালত। ৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে উত্তরপ্রদেশের দম্পতিকে মৃত্যুদণ্ডের আদেশ আদালতের। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্বের শুনানির কাজ শেষ হয়েছে। বর্তমানে শেষ পর্যায়ে তথ্য যাচাই চলছে। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে সামনে রেখে কমিশনের তৎপরতা তুঙ্গে। এই আবহেই ভাঙড়ে বিধানসভা এলাকার এক বাসিন্দার নথি ঘিরে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য, যা পর্যবেক্ষকদের কার্যত হতবাক করেছে। এসআইআর প্রক্রিয়ার সুপার চেকিংয়ের সময় সংশ্লিষ্ট ব্যক্তির জমা দেওয়া নথি খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় তার ৮ সন্তানের জন্ম তারিখের মধ্যে অস্বাভাবিক ফারাক রয়েছে। কোথাও ১ বছরের ব্যবধান, আবার কোথাও মাত্র ৬ মাসের পার্থক্য ধরা পড়েছে। উদাহরণস্বরূপ ১৯৮৯ সালের আগস্ট মাসে এক সন্তানের জন্ম দেখানো হয়েছে, আবার ১৯৯০ সালের জানুয়ারিতে আরেক সন্তানের জন্মের তথ্য রয়েছে। এই তথ্য সামনে আসতেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনিক মহলে।
কমিশন সূত্রে খবর, ইতিমধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং সহকারী ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরওর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। নথির যথার্থতা ও তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, এসআইআর শুনানিতে দুই ধরনের ভোটারকে নথি যাচাইয়ের জন্য ডাকা হয়েছিল। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যাদের নামের মিল বা যোগসূত্র পাওয়া যায়নি, সেই নো ম্যাপিং তালিকার ভোটারদের সশরীরে হাজিরা দিতে হয়েছে। পাশাপাশি তথ্যগত অসঙ্গতির কারণেও বহু ভোটারকে ডাকা হয়। রাজ্য জুড়ে প্রায় 1.5 কোটি নোটিশ জারি করা হয়েছিল, যার মধ্যে প্রায় 32 লক্ষ ছিলেন আনম্যাপড ভোটার। শুনানি শেষ হলেও শেষ মুহূর্তে যাচাইয়ে উঠে আসা এই ঘটনা ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক মহলে চর্চায় রয়েছেন হুমায়ুন কবির। সিপিএমের সঙ্গে বৈঠক, নৌশাদের সঙ্গে আলোচনার পাশাপাশি অধীর চৌধুরীকে ব্যক্তিগতভাবে সমর্থন করার কথাও জানিয়েছেন হুমায়ুন কবির। সেই হুমায়ুনের বাবরি মসজিদেই এবার অনুদান দিলেন তৃণমূল নেতা। নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ রমজান মাসের প্রথম দিনেই বাবরি মসজিদ নির্মাণের জন্য 1,11,000 টাকা দান করেছেন। ব্যাংক চেকের মাধ্যমে ওই মসজিদের ট্রাস্টের নামে টাকা দিয়েছেন তিনি। ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়ার নামে ওই চেক দিয়েছেন। সপ্তাহখানেক আগে হুমায়ুনের বাবরি মসজিদকে সমর্থন করেছিলেন তৃণমূল বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যান নিয়ামত শেখ। এবার শুধু সমর্থন নয়, সরাসরি আর্থিক সহযোগিতা করলেন তৃণমূল ব্লক সভাপতি। নওদার এই ব্লক তৃণমূল সভাপতি দিন দুয়েক আগে একটি ব্লকের সভা থেকে বলেছিলেন, মসজিদ আমরাই তৈরি করব, মুর্শিদাবাদ জেলার মানুষ তৈরি করবে। তারপরই এই মসজিদ তৈরির টাকা দিলেন তিনি। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে দলের বিরুদ্ধে মন্তব্য করার পর তৃণমূল সাসপেন্ড করে হুমায়ুন কবিরকে। ফিরহাদ হাকিম সাসপেন্ড করার সময় জানিয়েছিলেন, বাবরি মসজিদ করার অর্থ বিতর্ক আবারও উস্কে দেওয়া, ধর্মান্যতার দিকে সমাজকে ঠেলে দেওয়া। সেই কাজটা তৃণমূল বিশ্বাস করে না। তার বাবরি মসজিদ তৈরি করার সিদ্ধান্ত যে তৃণমূল ভালো চোখে দেখেনি, তা দলের তরফে একাধিকবার বুঝিয়ে দেওয়া হয়েছে। ধর্মের সঙ্গে রাজনীতি মিলিয়ে দেওয়াতেই তৃণমূলের আপত্তি। রাজধানীর কেন্দ্রস্থলে জঙ্গি হামলার আশঙ্কায় হাই অ্যালার্ট জারি করেছে নিরাপত্তা সংস্থাগুলি। সূত্রের খবর, লালকেল্লা সংলগ্ন এলাকা এবং চাঁদনি চকের ভিড়ভাট্টা বাজার, এমনকি একটি বিখ্যাত মন্দিরও সম্ভাব্য টার্গেট হতে পারে। গোয়েন্দা সূত্রে ইঙ্গিত মিলেছে, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা আইইডি হামলার ছক কষেছে। সংস্থাগুলির দাবি, ভারতে বড়সড় নাশকতা চেষ্টা হতে পারে। এমন আশঙ্কায় রাজধানী জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, মিশ্র ধর্মীয় এলাকা এবং জনবহুল বাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই সতর্কতার পেছনে 6 ফেব্রুয়ারি পাকিস্তানের ইসলামাবাদে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে কারণ হিসেবে দেখা হচ্ছে। ওই ঘটনায় 31 জন নিহত ও শতাধিক আহত হন। সূত্রের দাবি, ওই ঘটনার জেরে প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করতে পারে জঙ্গি গোষ্ঠীটি। এই সতর্কতা এসেছে গত বছর 10ই নভেম্বর লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের 3 মাসের মধ্যেই। ওই ঘটনায় 12 জনের মৃত্যু হয়, আহত হন অন্তত 24 জন। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি ফেটে একাধিক যানবাহনে আগুন ধরে যায়। ডিএনএ পরীক্ষায় জানা যায়, গাড়িটি চালাচ্ছিলেন ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক উমর মোহাম্মদ ওরফে উমর উন নবী। একই দিনে রাজধানী থেকে প্রায় 50 কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে 2900 কেজি বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট সহ উদ্ধার হয়। তদন্তকারীরা মডিউলের 2 মূল সদস্য ডক্টর মুজাম্মিল সাকিল ও ডক্টর আদিল রাঠেরকে গ্রেপ্তার করার পরই উমর মোহাম্মদ আতঙ্কিত হয়ে লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ। বর্তমানে দিল্লি জুড়ে কড়া নজরদারি চলছে। নিরাপত্তা বাহিনী জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, তবে অযথা আতঙ্ক না ছড়ানোরও আবেদন জানিয়েছে। ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এবং বাংলার মনীষীদের অপমানের অভিযোগে রাজ্য রাজনীতি যখন সরগরম, সেই আবহেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা রক্ষার অঙ্গীকার শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তায় তিনি স্পষ্ট জানান, যে কোনো ভাষার উপর যদি আক্রমণ আসে, আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াব। সকল ভাষা সমানভাবে সম্মানীয়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, জীবনানন্দের বাংলা যেমন গর্বের, তেমনি সব ভাষার প্রতি সমান শ্রদ্ধা রয়েছে। তার দাবি, রাজ্য সরকারের আমলে হিন্দি, সাঁওতালি, কুরুখ,
কুরমালি, নেপালি, উর্দু, রাজবংশী, কামতাপুরি, পাঞ্জাবি ও তেলেগু সহ একাধিক ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বিভিন্ন ভাষা একাডেমিও গঠন করা হয়েছে। মাতৃভাষায় শিক্ষার সুযোগ নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার দাবিতে আন্দোলনে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বাররা। তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবেই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে ভাষার মর্যাদা রক্ষায় নতুন করে শপথের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার বাণীপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় এক চাঞ্চল্যকর ঘটনায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রাথমিক শিক্ষক সমীর কুমার মণ্ডলের বাড়ির পাশের মাঠে প্রতিদিনের মতোই 10 থেকে 12 জন শিশু ক্রিকেট ও ফুটবল খেলছিল। খেলার সময় বল কয়েকবার তাঁর বাড়ির দরজা ও দেওয়ালে লাগে। অভিযোগ, এতেই ক্ষুব্ধ হয়ে তিনি বাড়ির ছাদে উঠে পড়েন। এরপর সেখান থেকে মাঠে থাকা শিশুদের উদ্দেশ্যে একটি এয়ারগান থেকে পরপর 5 থেকে 6 রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। শিশুদের দাবি, গুলি কারোর কানের পাশ দিয়ে, কারো কানের পাশ দিয়ে, কারো মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। এক পর্যায়ে একটি গুলি এক শিশুর হাতে লাগে। সে যন্ত্রণায় মাঠে লুটিয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহত শিশুটি চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, তিনি অমরপুর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। ব্যবহৃত এয়ারগানটির বৈধ লাইসেন্স রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের পরিবারের দাবি, প্রয়োজনীয় নথিপত্র দেখিয়েই কলকাতা থেকে এয়ারগানটি কেনা হয়েছিল। থানায় নিয়ে যাওয়ার পথে অভিযুক্ত গুলি চালানোর কথা স্বীকার করলেও তার দাবি, তিনি শূন্যে গুলি ছুড়েছিলেন, কাউকে লক্ষ্য করে নয়। তবে আহত শিশুর পরিবারের অভিযোগ, একজন শিক্ষক হয়ে শিশুদের দিকে গুলি চালানো গুরুতর অপরাধ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুললেন এক বিজেপি নেতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ওই ভিডিওতে হুগলির চুঁচুড়ার বিজেপি নেতা সপ্তশ্রী বন্দ্যোপাধ্যায় ওরফে রামকে বলতে শোনা যায়, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। তিনি উদাহরণ হিসেবে বিহারের কথাও উল্লেখ করেছেন বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি সামনে আসতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন বলেন, মাছে ভাতে বাঙালি, এটা বিহার নয়। যারা মাছ মাংস বন্ধের কথা বলছে তারা ভোটে মানুষের জবাব পাবে। তার অভিযোগ, বিজেপি বাংলা সংস্কৃতি ও খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করতে চাইছে। তবে বিতর্ক বাড়তেই ড্যামেজ কন্ট্রোলে নামেন বিজেপি নেতা সপ্তশ্রী বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে। তার কথার ভুল ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। তার দাবি, তিনি মাছ মাংস বিক্রি বন্ধের কথা বলেননি, বরং স্বাস্থ্যকর পরিবেশে বিক্রির প্রসঙ্গ তুলেছিলেন। খোলা জায়গায় অস্বাস্থ্যকরভাবে বিক্রি বন্ধের কথা বলছেন বলে দাবি তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও চড়েছে। বিধানসভা নির্বাচনের আগে খাদ্যাভ্যাস ও বাঙালি অস্মিতার মতো সংবেদনশীল ইস্যুতে এই বিতর্ক যে ভোটের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে তা বলাই বাহুল্য। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবুও তার ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা প্রক্রিয়া ঘিরে চলমান পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, 1955 সালের নাগরিকত্ব আইন এবং 2009 সালের নাগরিকত্ব বিধি মেনেই এই কমিটি তৈরি করা হয়েছে। আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। তার আগেই নাগরিকত্ব সংক্রান্ত আবেদন ও নথিপত্র যাচাই প্রক্রিয়ায় তদারকি জোরদার করতেই এই উদ্যোগ বলে সূত্রের খবর। কমিটির প্রধান থাকবেন পশ্চিমবঙ্গের ডিরেক্টরেট অব সেন্সাস অপারেশন এর ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। সদস্য হিসেবে থাকবেন সাবসিডিয়ারি ইন্টেলিজেন্সি ব্যুরোর এক আধিকারিক, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসারের মনোনীত প্রতিনিধি, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের স্টেট ইনফরমেটিক্স অফিসার, মনোনীত কর্তা এবং পোস্টমাস্টার জেনারেল বা তার মনোনীত প্রতিনিধি। এছাড়া আমন্ত্রিত সদস্য হিসেবে রাজ্য সরকারের হোম দপ্তরের প্রতিনিধি এবং রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের প্রতিনিধি থাকতে পারেন বলেও জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিকের বক্তব্য, পশ্চিমবঙ্গ থেকে নাগরিকত্বের আবেদন বেশি আসায় প্রক্রিয়াকে আরও সুসংহত ও স্বচ্ছ রাখতে এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ভবিষ্যতেও কাজ চালিয়ে যাবে বলে জানা গিয়েছে।
দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে গাড়ির ধাক্কা। গুজরাতের ভালসার জেলায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন 7 জন। শুক্রবার দুপুরে ভালসার জেলার কারপাদা থানা এলাকার কুম্ভু ঘাটে এই দুর্ঘটনা ঘটেছে। বেলা 1টা নাগাদ ট্রাকের পিছনে ধাক্কা মারে গাড়িটি। কারপাদা থানার ইন্সপেক্টর এস.এল. বাসব বলেন, পাহাড়ি রাস্তা ধরে দুটি গাড়ি নিচের দিকে নামছিল। কারপাদা থানার ইন্সপেক্টর এস.এল. বাসব বলেন, পাহাড়ি রাস্তা ধরে দুটি গাড়ি নিচের দিকে নামছিল। সেই সময় দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটির পিছনে এসে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলে গাড়িতে থাকা 5 জন যাত্রী প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় আরও 2 জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে 2 জন মহিলা রয়েছেন। জানা গিয়েছে, মৃতরা প্রত্যেকেই কারপাদার আম্বা জঙ্গল গ্রামের বাসিন্দা। তাঁরা গাড়িতে করে নানা পোন্ডার দিকে যাচ্ছিলেন। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক জিতু চৌধুরী ঘটনাস্থলে পৌঁছন। লরি এবং গাড়িটির মধ্যে সংঘর্ষের তীব্রতা কতটা বেশি ছিল তা ঘটনাস্থলে দৃশ্য দেখলেই স্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত মারুতি ইকো গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। গাড়িটির সামনের অংশ থেকেও পিছনের দিকে বেশি ক্ষতি হয়েছে। অন্যদিকে ট্রাকটিরও ব্যাপক ক্ষতি হয়েছে। ট্রাকে থাকা বস্তায় ভরা মালপত্র রাস্তার উপর ছড়িয়ে পড়ে। মাত্র 3 দিন আগে তারিকুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় 2 মাস ধরে স্থগিত থাকা ভিসা পরিষেবা পুনরায় চালু করেছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন, নিউ দিল্লি। শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা আবেদন গ্রহণ শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায়ের ইঙ্গিত মিলল এই ঘোষণায়। এর আগে মোহাম্মদ ইউনুস এর সময় 2 দেশের সম্পর্কের অবনতি ঘটে এবং কনসুলার ও ভিসা পরিষেবা স্থগিত রাখা হয়। গত ডিসেম্বর মাসে পরিস্থিতি আরও জটিল হলে উভয় দেশই পরিষেবা বন্ধ রাখে। বাংলাদেশের ঘোষণার একদিন আগেই ঢাকায় অবস্থিত এমবেসি অফ ইন্ডিয়া ঢাকার এক শীর্ষ আধিকারিক জানান, ভারতও ধাপে ধাপে সব ধরনের ভিসা পরিষেবা পুনরায় চালু করবে। সিলেটে ভারতীয় দূতাবাসের কর্মকর্তা অনিরুদ্ধ দাস জানান, বর্তমানে চিকিৎসা ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও শীঘ্রই পর্যটন সহ অন্যান্য বিভাগও স্বাভাবিক হবে। এদিকে চলতি সপ্তাহে লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বার্তা দেন। এখন নজর কূটনৈতিক মহলে। প্রথম বিদেশ সফর হিসেবে দিল্লিকেই কি বেছে নেবেন নতুন প্রধানমন্ত্রী, নাকি অন্য কোনো দেশকে অগ্রাধিকার দেবেন? রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবার বড়সড় পরিবর্তন আনল প্রশাসন। এতদিন শুধুমাত্র জমির মালিক কৃষকরাই এই প্রকল্পের সুবিধা পেতেন, কিন্তু চলতি বছরের রাজ্য বাজেটে ঘোষণা অনুযায়ী এবার ভূমিহীন চাষি ও ক্ষেতমজুররাও এই প্রকল্পের আওতায় আসছেন। এই সিদ্ধান্তে রাজ্যের প্রান্তিক কৃষক সমাজে স্বস্তির হাওয়া বইছে। নতুন ব্যবস্থায় যেসব চাষির নিজস্ব চাষযোগ্য জমি নেই, আবার যাঁরা ভাগচাষী হিসেবেও নথিভুক্ত নন কিন্তু অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন, তাঁরাই এই সুবিধা পাবেন। রাজ্য সরকার তাদের জন্য বছরে মোট 4,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে। এই টাকা 2টি কিস্তিতে বছরে 2বার 2,000 টাকা করে প্রদান করা হবে। ইতিমধ্যে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় কিষাণ মান্ডি ও দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন গ্রহণের কাজ শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই প্রকল্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদ জেলায়। প্রতিদিনই হাজার হাজার ক্ষেতমজুর ও ভূমিহীন চাষি আবেদন জানাচ্ছেন। সহ কৃষি অধিকর্তা শ্রমনা সেন শর্মা জানান, কৃষকদের কাছ থেকে বিপুল সাড়া মিলেছে। দীর্ঘদিন ধরে যারা সরকারি কৃষি সহায়তা থেকে বঞ্চিত ছিলেন, তারাই এখন এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন। আগে জমির মালিকরা অভাবে বহু কৃষক সরকারি অনুদান পেতেন না। এবার সেই বৈষম্যের অবসান ঘটাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এতে কৃষিক্ষেত্রে সামাজিক সুরক্ষা আরও মজবুত হবে এবং গ্রামীণ অর্থনীতিও গতি পাবে। ভূমিহীন কৃষকদের মুখে এখন একটাই কথা, সরকার এবার সত্যিই তাদের পাশে দাঁড়ালো। পারিবারিক অশান্তির জের মাকে গুলি করে ঘরে আগুন ধরিয়ে দিলেন যুবক, তারপর নিজেকে গুলি করে আত্মঘাতী হন যুবক। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার কলেজ রোডের রামকৃষ্ণ সরণিতে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, ওই যুবকের নাম রাজা মুখোপাধ্যায়। দিনভর নেশা করতেন ওই যুবক। প্রায়ই মা বাবাকে চাপ দিয়ে টাকা আদায় করত সে। দিতে রাজি না হলে প্রবল অশান্তি করতেন যুবক। বাবা মাকে মারধরও করতেন বলে অভিযোগ। বেশ কিছুদিন ধরে বাড়ি
বাড়ি বিক্রির জন্য বাবাকে চাপ দিচ্ছিলেন রাজা। তা নিয়েই বুধবার চরমে ওঠে অশান্তি। জানা যায়, প্রথমে রাজা তার বাবা দয়াময়কে মারধর করেন। প্রাণে বাঁচতে তিনি পালিয়ে যান মেয়ের বাড়ি পুরুলিয়ার কাশীপুরে। বৃহস্পতিবার ফের অশান্তি শুরু করেন রাজা। অভিযোগ, তখনই মাকে গুলি করেন যুবক। এরপর আগুন ধরিয়ে দেন বাড়িতে। তারপরই পরিস্থিতির জটিলতা বুঝে নিজের মাথায় গুলি চালান যুবক। প্রতিবেশীরা টের পেয়ে খবর দেয় থানায়। আগুন নিভিয়ে দুজনে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। দুজনেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যে দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। বিদায় বেলায় শীতের আমেজ ক্রমশ ফিকে হচ্ছে রাজ্যে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। এর মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টার মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে খুব বেশি না পড়লেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কা নেই। সোমবার দক্ষিণবঙ্গে 4টি জেলায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও একাধিক জেলা ভিজতে পারে। তবে তার আগে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা 2 বাড়বে। কয়েকটি জেলায় তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। ফলে শীতের আমেজ কার্যত বিদায়ের পথে। রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শুষ্ক আবহাওয়া থাকবে। সকাল হালকা কুয়াশার প্রভাব আরও কয়েকদিন দেখা যেতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও শীতের তীব্রতা কমছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি সোমবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। চুরির সন্দেহে 4 নাবালককে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুরের ডালখোলায়। বৃহস্পতিবার রাতে ডালখোলা পুরসভার 9 ও 10 নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটেছে। গুরুতর জখম অবস্থায় 4 নাবালক বর্তমানে চিকিৎসাধীন। ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেতা অর্জুন সরকারের ভাই নকুল সরকারকে আটক করেছে ডালখোলা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইকের শোরুমে চুরির অভিযোগ তুলে 4 নাবালককে আটক করেন অর্জুন সরকার ও তাঁর অনুগামীরা। অভিযোগ, এরপর তাদের উপর শারীরিক নির্যাতন চালানো হয়। শুক্রবার সকালে নাবালকদের পরিবার লিখিত অভিযোগ দায়ের করেন অর্জুন সরকার, নকুল সরকার, গোকুল সরকার, কৌশিক সরকার, ভিক্কি মাহাতো এবং তুষার কান্তি সাহার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অর্জুন সরকার সহ একাধিক অভিযুক্ত পলাতক। অর্জুন সরকার সংবাদ মাধ্যমে দাবি করেছেন, তার শোরুমে একাধিকবার চুরি হয়েছে এবং পুলিশে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি। সেই ক্ষোভ থেকেই নাবালকদের জিজ্ঞাসাবাদ করা হয় বলে তার বক্তব্য। যদিও নাবালকদের মারধর করা ঠিক হয়নি বলেও তিনি স্বীকার করেছেন। এদিকে এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, একাধিক চুরির ঘটনার তদন্তে সাফল্য না পাওয়ায় সাধারণ মানুষের আস্থা কমেছে। নিগৃহীত এক নাবালকের মা সঞ্জা বাসফোর কান্নায় ভেঙে পড়ে বলেন, ছেলেকে সুস্থ করার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব পরিবার ও প্রতিবেশীরা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আজ শনিবার 21 তারিখ। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত আপডেট। সংবাদগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রতিদিন সবার আগে নির্ভুল ও আপডেট খবর পেতে আমাদের সংবাদ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন খবর ও আপডেট নিয়ে।